সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আশা করি ঘুমিয়ে পড়েননি। আমাদের সঙ্গে আছেন, চলছে বাংলাদেশের ভবিষ্যৎ গণনা, সেই সঙ্গে আমরা আছি আপনাদের সঙ্গে যমুনা টেলিভিশনের পর্দায়। আমার সঙ্গে অতিথি আছেন 6 জন, থাকবেন সারা রাত। পরিচয় করে দিচ্ছি: ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আবুল হোসেন রুবেল, মাহফুজুর রহমান, আলাউদ্দিন মোহাম্মদ, আল মামুন রাসেল এবং ব্যারিস্টার ইজাজ কবির। চলুন আলোচনায় ফিরি। আমরা বিগত ঘন্টায় যেটি বলেছিলাম যে আবুল হোসেন রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনার কাছে ফিরতে চাই। শুরুতেই আমি যে প্রশ্নটি করতে চাই, আমরা মিডিয়া নিয়ে একটি প্রশ্ন করে গেছি, সেটি রাখছি। পোস্টাল ব্যালট নিয়ে আপনার সঙ্গে একটি কথা বলতে চাই। পোস্টাল ব্যালটের বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেছেন, বা এটা আসলে কতটুকু সফল হয়েছে বা সফল হওয়ার কথা ছিল আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। প্রথমত বলি যে বাংলাদেশে বহুদিন পরে একটা নির্বাচন হচ্ছে এবং আমরা সকাল থেকে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, জনগণ উৎসাহের সঙ্গে ভোট দিতে যাচ্ছেন। এই যে একটা সংস্কৃতি নতুনভাবে আমাদের আবার ফিরে আসলো, এটার একটা আমরা যে আলোচনা করছি, এর আগের নির্বাচনগুলোতে আলোচনা করারও কোনো দরকার ছিল না। এই রেজাল্টটা আমরা আগে থেকে জানতাম। রেজাল্ট নিয়ে যে উত্তেজনা, যেটা আসলে পরস্পরের বিরুদ্ধে তর্ক, এগুলো আমরা মিস করতাম। সেই জায়গা থেকে যে আমরা এখন একটা জায়গায় এসেছি যেখানে নির্বাচনটা আবার আমাদের ভেতরে ফিরে এসছে, এটা একটা বড় পাওনা। এবং ধরেন আজকে আমি যখন ভোট দিতে গেলাম, তখন আমি নিজেকে এম্পাওয়ার্ড ফিল করলাম জনগণ হিসাবে, নাগরিক হিসাবে। যখন ওইখানে পর্যবেক্ষকরা আসলো, পর্যবেক্ষকদের আমি বললাম যে ভাই, আগে ভোটারদের তথ্য নিতে দেন, পরে আপনারা আসেন। এই প্রিজাইডিং অফিসার প্রথমত আমাদের জন্য, আপনাদের জন্য না, এখানে দাঁড়ান, আপনারা দূরে দাঁড়ান। এই যে নাগরিক হিসেবে যে অধিকারবোধ, মানুষের ভেতরে এই অধিকারবোধ যদি না থাকে, মানুষ যদি সত্যিকার অর্থে নাগরিক হয়ে না উঠতে পারে, তাহলে একটা দেশ কোনোদিন এগোতে পারে না। ফলে আমাদের এই যে নাগরিকতার বোধটা ফিরিয়ে আনা, আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে আনা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং একে রক্ষা করাটা দরকার। এই যে আজকে যে কথাটা কয়েকবার বলা হয়েছে যে যারা বিজয়ী হবেন তাদের একটা দায়িত্বশীলতার অবশ্যই পরিচয় দিতে হবে। আমি মনে করি যে গণতন্ত্রে আসলে যারা পরাজিত হবেন বা পরাজয় লাভ করবেন, তাদেরও দায়িত্বশীলতার জায়গা। এবং পরাজয়কে উইথ গ্রেস গ্রহণ করা, এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভার্চু। এইটা যদি আপনি না থাকে, বাংলাদেশে যদি আপনি দেখেন যে বাংলাদেশে 91 সালে যে নির্বাচন হলো, আমাদের সময়ে আমরা মনে করেছি যে এটা হচ্ছে সবচেয়ে ভালো নির্বাচন। কিন্তু এটার পরেই ধরেন শেখ হাসিনা ঘোষণা করলেন যে আমি এই সরকারকে আর একদিনও শান্তিতে থাকতে দিব না, এবং এই যে এটা একটা কারচুপি হয়েছে, এটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সংস্কৃতি ধ্বংসের প্রধান জায়গা হচ্ছে ওইখানে তৈরি হয়েছে। ফলে পরাজয়কে আমি কিভাবে গ্রহণ করব, সেটাও একই খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রধান দুই দলের যে যারা বড় দুই দলের যে প্রধান ছিলেন শফিকুর রহমান এবং তারেক রহমান, তারা দুজনেই কিন্তু খুব সুন্দর করে নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন এবং নির্বাচনের সময় তারা বলেছেন যে যেই ফলাফল হবে আমরা মেনে নেব এবং অপর দলকে আমার কাছে মনে হয় এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। এইটা যদি না থাকে তাহলে আসলে গণতন্ত্র টিকবে না, এবং কোনো না কোনো সময় আপনার একটা এরকম স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে। মানে আপনি শুধুমাত্র সাংবিধানিক সংস্কার করেই আসলে গণতন্ত্র টিকে রাখা যায় না। এখানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন খুবই জরুরি। এটার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে আবার কোনো না কোনো ফর্মে আপনি আরেকজনকে নিশ্চিহ্ন করে দিতে চাইবেন, আরেকজনকে বাতিল করে দিতে চাইবেন। এই জায়গাগুলোকে পরিবর্তন করাটা খুবই জরুরি। আরেকটা জায়গা বলি, ধরেন পোস্টাল ব্যালট নিয়ে আমরা কিন্তু আজকে নতুন আলোচনা করছি না। পোস্টাল ব্যালটের অনেকগুলো সম্ভাবনার কথা, অনেক সমস্যার কথা আগেই বলেছি আমরা, যে পোস্টাল ব্যালটগুলো কিন্তু আগে থেকেই আসলে সবগুলো সংগ্রহ করা যেত, যেহেতু পোস্টাল ব্যালট এটা আগে থেকে সংগ্রহ করা যেত। এবং পোস্টাল ব্যালটের গণনাটা সবার আগে যখন এমনি নির্বাচন হচ্ছে, তখনই কিন্তু নির্বাচন কমিশন এটার রেজাল্ট ঘোষণা করে দিতে পারতো, পোস্টাল ব্যালটের প্রত্যেকটা আসন প্রতি ঘোষণা করে দিতে পারতো। এই কথাগুলো আমরা আগেও বলেছি, এই টকশোতে বলেছি, নির্বাচন কমিশনে গিয়ে বলেছি, সমস্ত জায়গায় বলেছি, কিন্তু সেটা করা হয় না। পোস্টাল ব্যালটে রেখে দেওয়া হয়েছে একেবারে শেষ মুহূর্তের জন্য। এটা কি করছে? একটা বিতর্ক সৃষ্টি করছে। ফলে একটা সিস্টেম যখন আপনি নতুন করে শুরু করছেন, সেই সিস্টেমটাকে সবচেয়ে ভালোভাবে কিভাবে অপারেট করতে হবে, সেইটা বিষয়ে আসলে যথেষ্ট পরিমাণে দক্ষতার অভাব আছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে। এবং এইখানে আমি নির্বাচন কমিশন এমনিতে ভালো কাজ করেছেন এই দিক থেকে, যে আমরা একটা ভালো নির্বাচন দেখতে পেয়েছি। হ্যাঁ, কিন্তু তাদের এই দুর্বলতাটা ছিল, যেমন তাদের আরেকটা বড় দুর্বলতা ছিল যে অনলাইনে যে ধরনের হেট স্পিচ এবং যে ধরনের মিথ্যা তথ্য, ফলস ইনফরমেশন এগুলো ছড়ানো হয়েছে, এগুলো ট্যাকল করার মতো কোনো ক্যাপাসিটি তাদের ছিল না। এইখানেও একটা দুর্বলতা ছিল। এবং এখানে আমরা দেখলাম যে পোস্টাল ব্যালট যেগুলো আসলে নতুন করে ইন্ট্রোডিউসড হয়েছে, সেইটা বিষয়ে আসলে তাদের যথেষ্ট ক্যাপাসিটি আসলে
তৈরি হয়নি। তবু ফলে এগুলো এবার এই আমাদের প্রথম যে বহুদিন ধরে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারলেন, এটি তো একটি হ্যাঁ হ্যাঁ সফলতা খুবই বলা ভালো। চলে। আমি বললাম এটা খুবই ভালো জি। মানে আমাদের বলা যেতে পারে ইনিশিয়েটিভ, কিন্তু এই ইনিশিয়েটিভটাকে আরো আপনি ভালো মতো করতে পারতেন যদি আগে থেকে এই পরিকল্পনাটা থাকতো। আচ্ছা। হ্যাঁ, ধরেন আপনি যদি অন্যান্য জায়গায় কি হয়, আগাম ভোট যে সমস্ত জায়গায় হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটে দেখবেন যে সবার আগে কিন্তু আগাম ভোটের ফলাফল হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানেও এটা হতে পারতো। এটা খুব কঠিন কিছু না, এটা হচ্ছে একটু ভাবনাটা দরকার হয়। তা আজকে যে সমস্ত কন্ট্রোভার্সি হচ্ছে, এই সমস্ত কন্ট্রোভার্সিগুলো হতো না। এই সমস্ত কন্ট্রোভার্সি থেকে যদি আমরা এই নির্বাচনটাকে কন্ট্রোভার্সি মুক্ত রাখাটা হচ্ছে আমাদের জন্য খুবই জরুরি। আমরা বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক শুরু করতে চাই, সেটার জন্য একটা স্টেপিং স্টোন, ফার্স্ট স্টেপিং স্টোন হচ্ছে এটা গণতন্ত্র, মানে একটা নির্বাচন। এই নির্বাচনটাকে সমস্ত দিক থেকে আমরা ত্রুটিমুক্ত রাখতে এবং যতটুকু ভালোভাবে করতে পারি সেটাই আসলে বাংলাদেশকে তত দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং এইটা সর্বদিক থেকে যাতে ত্রুটিমুক্ত হয়, প্রশ্নহীন হয়, এবং আমি মনে করি যে আরও বেশি পরিমাণে যদি আমরা অংশগ্রহণও আজকে আরও বেশি করাতে পারতাম জনগণের ভেতরে, আরও যদি মানে আমাদের এই যে ভীতিমুক্ত পরিবেশটা যদি আসলে আগে থেকে, আজকে সকালে এসে অনেকে মনে করেছেন যে আচ্ছা আমরা ভোট দিতে যেতে পারি। অনেকে কিন্তু ভয়ে ছিলেন, কারণ এর আগের প্রায় 1-1.5 বছর কিন্তু খুব ভালো যে মানে আপনার একেবারে কোনো সহিংসতা মুক্ত গিয়েছে এরকম না। ফলে জনগণের ভেতরে ভীতি ছিল। ফলে এই ভীতিমুক্ত পরিবেশটা যদি আগে থেকে থাকতো তাহলে আরও বেশি অংশগ্রহণ জনগণ করত। ফলে এই সমস্ত জায়গাগুলোতে আগে থেকে যা যা আমাদের কর্ম, তারই তো একটা ফলাফল আছে। সেই ফলাফলটা এখানে এসে প্রকাশিত হয়েছে যে কম মানে কাস্টিংয়ে এই সমস্ত জায়গাগুলো যদি ঠিক করা যেত তাহলে নির্বাচনটাকে আরও বেশি আমরা গ্রহণযোগ্য, আরও বেশি মানে সর্বশ্রেষ্ঠ নির্বাচন যেটা আসলে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সেটা সত্যি সত্যি আমরা করতে পারতাম যদি আগে এগুলো কাজ করা যেত। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো। দর্শক, সেগুন বাগিচায় এটি আমরা লাইভে যুক্ত হতে চাই, আমাদের সংযোগটি আমরা পাওয়ার চেষ্টা করছি। দুঃখিত, আমরা সংযোগটি পাইনি, পরবর্তীতে আবারও যুক্ত হব। আমরা আলোচনায় থাকতে চাই। আমি ব্যারিস্টার ইজাজ কবির আপনার কাছে জানতে চাই, যেটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা আমরা বারবারই বলে আসছি, ভোট কাস্টিং কত % হয়েছে, এটা নিয়ে একটা প্রশ্ন আমি শুনেছি আসলে জনগণের মাঝে উঠেছে যে আসলে কত % ভোট কাস্টিং হয়েছে, এটা আসলে এখনও কেন পারফেক্টলি বলা হচ্ছে না, এটা সবার আগে বলা উচিত ছিল। এটা আপনার কি মনে হচ্ছে? আমরা দুইটা পর্যন্ত যখন বলা হয়েছিল তখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পেয়েছি, কিন্তু এটা কেন আগে সম্পূর্ণ নিশ্চিতভাবে প্রকাশ করা হচ্ছে না, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মত প্রকাশ করবে, বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, বাট সিস্টেম যেটা করবে সেটা হয়তো আমাদেরকে মেনে নিতে হবে, বা সেটা মেনে না নিলে আমরা কথা বলতে পারি। এখন আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি দুটা জায়গায় একটু টাচ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যে অতীতে একটু আগে কথা যে ধৈর্যের কথা বলেছিলাম, ধৈর্য বলতে আমি এটা বুঝাইনি যে মির্জা আব্বাস সাহেব খুব পাওয়ারফুল, উনি কিছু করছেন আর রিস্ট্রেন করছেন, তা না। মানে যে কোনো মানুষের বেলায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যেভাবে ওই আসনটাতে যেভাবে কথা কাটাকাটি হয়েছে এবং যেভাবে বিশেষ করে মির্জা আব্বাস সাহেবকে যেভাবে স্টিগমাটাইজ করা হয়েছে উইদাউট এনি প্রুফ, অ্যান্ড আমি মনে করি একটু মানহানি করো। তো সেই জায়গাটার থেকে ইলেকশনের জন্য এবং বিএনপির রাজনীতির বৃহত্তর স্বার্থে উনি যেভাবে নিজেকে রিস্ট্রেন করেছেন বা আইনগত দিকটা উনি দেখেননি, সেই জায়গাটাতে আমি মনে করি যে উনি যথেষ্ট ধৈর্যের ধারণ দিয়েছেন। আপনি বলছেন এটা মানহানি, কারণ উনি এনসিপির পক্ষ থেকে উনি বলছিলেন যে একটি শব্দ ব্যবহার করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে, যেটি তার জন্য অসম্মানজনক ছিল। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সেটা যদি ইলেকশন কমিশন করতে পারে সেক্ষেত্রে আমি বলবো উনিও ধৈর্য ধারণ করেছেন, কিন্তু ধৈর্য ধারণ দুজনই করেছেন এবং দুজনই কন্টেস্টিং ক্যান্ডিডেট যথেষ্ট। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি জীবনের প্রথম ইলেকশন করার হিসাবে আই থিঙ্ক হি হ্যাজ ডান ভেরি ওয়েল, খুব ভালো করেছেন। আর অন্য জায়গায় পার্টিসিপেশনের কথাটা যখন আপনি বললেন, আমরা যদি বিগত 3টা ইলেকশন যদি দেখি, 3টা ইলেকশনে আমাদের মানে ভিন্ন ধরনের অভিজ্ঞতা। এটা এভাবে বলতে পারি, আমি আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তো যে ভোট দিতে গিয়েছি, আমার এলাকায় যেভাবে ভোট হয় আজকে সেভাবে ভোট হয়নি। আমি ঢুকেছি, ভোট দিয়েছি, চলে এসেছি। এবং মহিলা কেন্দ্রেও আমার স্ত্রী ঢুকেছেন, ভোট দিয়েছেন, চলে এসেছেন। কিন্তু অতীতে এরকম অভিজ্ঞতা ছিল না, বা অতীতে আমরা দেখিনি। অতীতে আমরা সবসময় লাইন দেখেছি।
আছে। এখন লাইনটা দেখে দেখে বোধহয় আমরা অনেকে মনে করতে পারি যে পার্টিসিপেশন কম। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে বটল নেকটা ছিল না, আটকায় রাখার ইয়েটা ছিল না, বা ভিতরে কাজ পুরোপুরিভাবে হচ্ছিল, যার জন্য জ্যামটা ছিল না। হ্যাঁ, সেই কারণে অনেকে মনে করতে পারে যে পার্টিসিপেশন কম। বাট 12টার দিকে পত্রিকায় বা মিডিয়াতে যেইটা আসছে যে 32 পয়েন্ট সামথিং, লাস্ট দুইটা বাজে এসেছে 47%। 47%। সো 47% কিন্তু কম না, রাইট? আমি যদি তুলনা করি 91-এ এন্টায়ার পার্টিসিপেশন ছিল 55%, 96-এ ছিল অলমোস্ট 75%, আর 2001-এ ছিল 74%। সো কেন এখন পার্সেন্টেজ ডিক্লেয়ার করছে না এটা আমি বলতে পারবো না। তবে আই থিঙ্ক ইটস এ সায়েন্টিফিক এবং ম্যাথমেটিক্যাল ইয়ে। আমরা যদি এখন ভোট কাউন্ট করি কতগুলি ভোট হয়েছে, যেরকম আপনারা মিডিয়ারা এখন আপনাদের চ্যানেলে আপনারা ধরেন 150টা আসনের কথা বলেছেন, অন্য আরেকটা চ্যানেলে হয়তো বা বলেছে 170টা, আরেকটা চ্যানেলে হয়তো বা বলেছে 120টা। সো আপনারা চ্যানেলেই যদি আপনারা ভোট যেটা আপনারা দেখাচ্ছেন এতটা পেয়েছে, ওইটা দিয়ে যদি আপনারা কাউন্ট করেন, আপনারাই একটা অ্যাভারেজ আনতে পারবেন। সো সিইসি যখন এখনো অফিসিয়ালি ডিক্লেয়ারই করে নাই, পার্সেন্টেজটা সে যখন টেনে নিয়ে আসবে হয়তো সে করবে। আর আপনারা যখন আনঅফিসিয়ালি এখন টেনে আনছেন, আপনারা হয়তো চাইলে একটা পার্সেন্টেজ দিতে পারেন, কিন্তু কেন করছে না এটা যার যার প্রসেস। আপনারা এখন কেন করছেন না সেটা আমিও প্রশ্ন করতে পারি। করছে না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পার্সেন্টেজটা যদি কেউ জানতে চায়, আমার মনে হয় যে কেউ ওই ম্যাথমেটিক্সটা করলে, অঙ্কটা করলে, এটা মনে হয় এই প্রশ্নটা মনে হয় একটা শঙ্কা থেকে এসেছে। আমি বিগত নির্বাচনের কথা যদি বলি, দ্বাদশ জাতীয় নির্বাচন যখন চলছিল তখন দিনের মধ্য সময়ে গিয়ে একটি পার্সেন্টেজ বলা হয়েছে, হুট করে সেটা বাড়িয়ে বিকেল নাগাদ সিইসি ঘোষণা করেছে, যেটা একটা ব্যাপক ডিফারেন্স ছিল। সেটা নিয়ে যখন প্রশ্ন তৈরি হয়েছিল, এ কারণেই মনে হয় একটা সংশয়ের সৃষ্টি হয়েছে এই বিষয়ে। হ্যাঁ, যদি সেই কাজটাই আবার করা হয় আবার সংশয় হবে। তখন যেরকম ভোটের পার্সেন্টেজ বাড়ানো হয়েছিল, তখন অন্য ক্ষেত্রে ভোট কতটুকু প্রদান করেছে মানে আগের সংখ্যার চেয়ে ওটা বাড়িয়েও দেখা হয়েছে। তো এখন যদি দেখা যায় যে ইলেকশন কমিশনের সাথে আপনাদের মিডিয়ার যেই সংখ্যাটা দেখাচ্ছেন তার সঙ্গে তফাৎটা অনেক বেশি, তাহলে সন্দেহ আসবে। আর যদি 19 আর 20 হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় না সন্দেহের কোনো জায়গা আছে। মিডিয়া ভুল করতে পারে, বা মিডিয়ার সোর্স ঠিক নাও থাকতে পারে, বা সিইসি হয়তো বা গণনা করেন। আনঅফিসিয়াল অ্যান্ড অফিসিয়ালের যে পার্থক্যটা থাকে সেটা থাকতেই পারে। সেটা আমি ব্যক্তিগতভাবে ওইরকম কোনো দেখি না। কিন্তু পার্সেন্টেজ দিবে ইলেকশন কমিশন যখন দেওয়ার প্রয়োজন মনে করবে তখন দিবে। এটা নিয়ে কথা বলতে পারে, আমি বলতে পারি, উনি বলতে পারে। বাট আমার যদি অনেক ইন্টারেস্ট থাকে, তাহলে আমি এখন সব যোগ করি, আমি এখন একটা পার্সেন্টেজ বের করে নিয়ে আসতে পারি। সেটা এখন চ্যানেল 24-এর একটা ভোটের সংখ্যা যেটা দেখাচ্ছে সেটাতে একটা পার্সেন্টেজ আসবে, যমুনা যেটা দেখাচ্ছে সেটাতে আরেকটা পার্সেন্টেজ আসবে। সো ওইটাও অফিসিয়াল হবে না। বাট আপনারা করছেন না, সিইসি করছেন না, তো আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে পারি, আপনারা তো সব আনছেন, আপনারা করছেন না কেন? আপনারা করে আমাদেরকে একটু বলেন, সেটাও বলা যেতে পারে। কিন্তু সেটা যার যার পদ্ধতিগত দিক, সেটা আপনারা করবেন বা করবেন না। বাট আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে টার্ন আউট ওয়াজ প্রিটি গুড, এবং কোনো সহিংসতার ভয় ছিল না, কোনো কিছু ছিল না। দু একটা জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, আমি একটা পত্রিকায় পড়েছি 476টার মতো ইনসিডেন্ট ঘটেছে ওভারঅল বাংলাদেশে, যেখানে কেন্দ্রই আছে প্রায় 43,000-এর উপরে। সো সেই তুলনায় নট ইভেন 1%, এবং আপনার অতীতের তুলনায় কিছুই না। অ্যান্ড দিস ইলেকশন ক্যান ভেরি মাচ বি কম্পেয়ার্ড উইথ দ্য ইলেকশন অফ 91 যেটা হয়েছিল। সো আমরা একটা আসলেই এই ফ্যাসিবাদের থেকে সরে এসে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি, এবং খুব সুন্দর একটা ইলেকশন উপহার দিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের অন্য জায়গায় অনেক ধরনের তাদের কার্যক্রমে অনেক ধরনের কথাবার্তা, বিতর্ক থাকতে পারে, কিন্তু এই ইলেকশনটা নিয়ে আমার মনে হয় না বিতর্ক করার কোনো জায়গা আছে। আচ্ছা, আমি একটু রেজনা করিম আপনার কাছে আসতে চাই, একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আমরা ঘোষণা করতে চাই না যে দেশের সরকার প্রধান কে হতে যাচ্ছেন, আমরা ঘোষণা করতে চাই না। তবে আমি দুটো প্রশ্ন করব আপনার কাছে। প্রথমে জামায়াতে ইসলামীকে ধরে করি। যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করে বা করতেন বা আগামীকাল করেন, তাহলে নারী কোনো নেতৃত্ব আমরা দেখতে পারবো না। এ বিষয়ে আপনার কি কিছু বলার আছে কিনা? দেখেন, আমি আজকে সকালবেলাও আমার সম্ভবত আমি একটা টেলিভিশনে ছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল কি হতে পারে বা প্রেডিকশন। আমি তখনও বলেছি, আমি এর আগে অনেকের সাথে এখানে আমার টক শো হয়েছে, তারাও আমার সম্পর্কে এই বিষয়ে খুবই ওয়াকিবহাল।
আমি বলেছিলাম এই ইলেকশনে ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে নারীরা, এবং আমি বিশ্বাস করি, আজকে সকালেও আমি বলেছি যখন কোনো ভোট আসেনি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ, যে আজকের বাংলাদেশ, সেই বাংলাদেশ তৈরি হওয়ার পেছনে বাংলাদেশের অনেক নারীর অবদান আছে, তাদের সংগ্রাম আছে, তাদের যুক্ততা আছে, ইতিহাস আছে। যে বাংলাদেশে আমি আপনি এখানে দাঁড়িয়ে আছি, সেই বাংলাদেশের অর্থনীতি, সেই বাংলাদেশের অস্তিত্বের সাথে নারীর যুক্ততা আছে। আপনার আমার যিনি গার্মেন্টসে চাকরি করছেন সেই নারী থেকে শুরু করে সকল নারীর এই বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে ভূমিকা আছে। সেই বাংলাদেশে যদি নারী সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যায়, সেই বাংলাদেশ আর যাই হোক সেটি বাংলাদেশের পরাজয় হয়ে যাবে। কাজে আজকে ডিসিশনটা এটা হবে যে বাংলাদেশ কি আগাবে না বাংলাদেশ পেছাবে, এবং আজকে কি কোন দল বিজয় হবে এটা আমার মাথা ব্যথার বিষয় ছিল না। আমার বিষয় ছিল বাংলাদেশের এই যে এত এত নারী যাদের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি বা যেখানে নিয়ে আসতে পেরেছি, এই নারীরা কি ডিসিশন নিয়েছেন? তারা কি মেনে নিয়েছেন যে দে আর গোয়িং টু বি এ সেকেন্ড ক্লাস সিটিজেন অফ দিস কান্ট্রি? এবং দ্যাট ইজ দ্য ডিসাইসিভ ফ্যাক্টর। এটাই কিন্তু মূল ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আপনি যদি ইলেকশনের পুরা এটা দেখেন তাহলে এটা আপনাকে এটা বোঝারও ব্যাপার আছে। সো আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের মেয়েদেরকে এইভাবে কোনোভাবে আপনি যদি এভাবে তৈরি করেন তাহলে সেটা কিন্তু একটা দেশকেও পিছিয়ে দেয়। মানে ব্যাপারটা এরকম না। কারণ আমি একজন নারী হিসেবে বলতে পারি, আপনার ক্ষেত্রে, আপনাকে আমি চিনি না, আজকে প্রথম আপনাকে আমি দেখেছি, আপনার ক্ষেত্রে আমি একটা কনফিডেন্টলি একটা কথা বলতে পারি। এটা আমি গবেষক দেখে বলছি, শিক্ষক দেখে বলছি, শুধু নারী দেখে বলছি না। যেহেতু এই বিষয়ে আমি কাজ করি, যারা আমাকে চেনেন তারা জানেন। এমনকি আপনি যদি আপনার বাসার যে গৃহ সহযোগী আছে তার সাথে যদি কথা বলেন, গার্মেন্টস শ্রমিক বলেন, যাকেই বলেন, আমরা জানি যে আমরা যে যেখানে আছি সেই পর্যন্ত আসতে আমাদের কতবার নিজেকে প্রমাণ করতে হয়েছে। এই আসার রাস্তাটা কত কঠিন। এই কঠিন রাস্তাটা পাড়ি দিয়ে আসার পরে আমরা কখনো কি আমার অস্তিত্ব, আমার অধিকার, আমার যোগ্যতা, এই যোগ্যতার প্রমাণ দিতে দিতে তো আমরা ক্লান্ত। তো সেই জায়গাটা থেকে যদি আসেন, আমি আবারও বলেছি, বারবার বলছি, আপনি বাংলাদেশের নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন তৈরি করে এই দেশের কোনো দল সে ক্ষমতায় আসতে পারে, কিন্তু এই দেশটাই তো টিকবে না। আরেকটা প্রশ্ন করব বলেছিলাম, এটা ছিল আমি জামায়াত ইসলামীর পক্ষ থেকে বললাম যে তারা যদি ক্ষমতায় আসে, সরকার গঠন করে, আমি বলতে চাই এবার যদি বিএনপি যদি সরকার গঠন করে, প্রায় 3 দশক পর একজন পুরুষ ক্ষমতায় আসতে যাচ্ছেন, এটা আসলে আমাদের জন্য কতটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বয়ে আনতে পারে বলে আপনার মনে হয়? ইন্টারেস্টিং। আচ্ছা, যেহেতু আসলে আমি ওই বর্গের মধ্যে পড়ি না, কারণ আমি আসলে মনেই করি না সত্যিকার অর্থে যে ক্ষমতা, এই যে কথাটা আপনি যে কথাটা বলেছেন এটা খুবই প্রবলেমেটিক কথা। কারণ এর আগে দেশ আপনার শেখ মুজিবুর রহমান বলেন, এরশাদ সাহেব বলেন, জিয়াউর রহমান বলেন, বহু এরা তো পুরুষই ছিলেন। সো তাদের হাতে তো আমি বলছি বেশ দীর্ঘদিন পর, 3 দশক পর। বুঝতে পেরেছি। এখন ঘটনাটা কি, আমি আসলে এভাবে দেখি না। আমি মনে করি না যে এই চেয়ারে বসার জন্য, এখানে কথা বলার জন্য পুরুষ বা নারী হওয়ার কিছু আছে। এখানে এসে কথা বলার জন্য যোগ্যতা গুরুত্বপূর্ণ। কাজেই একজন পুরুষ হলে পরে আলাদ্দিনের ম্যাজিক হবে, বা একজন নারী হলে পরে একদম সমিহিত হয়ে যাবে, এটি খুব প্রবলেমেটিক ডিসকোর্স। রাদার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি নারীও হয়, আমি এটাও বলবো, বাংলাদেশের নারীদের ভাই মর্যাদার দরকার নেই, সম্মানের দরকার নেই, বাংলাদেশের নারীদেরকে যোগ্যতাবান করেন, প্রজেক্ট সেটা হওয়া উচিত। এবং যে সরকারটি আসুক তাকে আমি বলবো এই প্রকল্প নেন, নারীকে, কন্যাকে, আপনার আমার ঘরে যারা আছে সেই কন্যাকে যোগ্যতাবান করেন, দেখবেন দেশ পরিবর্তন হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। আরেকটা কথা বলি, পুরুষের কথা বলেছেন, পুরুষ হলে পরে বিশেষ কিছু সুবিধা আছে, এটা তো অসম্ভব ব্যাপার। মানে এটা হয় না কখনো। মানে নারী হলেও বিশেষ সুবিধা থাকে না, পুরুষ হলেও বিশেষ সুবিধা থাকে না। বরঞ্চ ইতিহাস কিন্তু খুব ভয়ঙ্কর, সত্যিকার অর্থে অ্যালার্মিং। এটা আমি মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশের যেভাবেই নেন না কেন, যেভাবেই নেন, বাংলাদেশের যারা সফল পুরুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এটা শুনতে খারাপ লাগবে, সেটা শেখ মুজিবুর রহমান হোক, জিয়াউর রহমান হোক, কারণ আপনাকে সফলতাকে মানতে হবে। একজনের স্বাধীনতা সূত্র থেকে শুরু করেন, একজনের জীবন দেখেন, দে এন্ড আপ উইথ এ ভেরি ট্র্যাজেডি।
ভেরি বিগ ট্র্যাজেডি, ইভেন ইনক্লুডিং স্বৈরশাসক তো আগে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবও ছিলেন, তাই না? তার কেসটাও তো আমি ওই জায়গাটা তো কোনোভাবে আসলে আমাদের সাউথ এশিয়ান যে সাবকন্টিনেন্ট না, এই কন্টিনেন্টে দেখবে যে একটা সহিংসতার রাজনীতিটা কিন্তু অনেক বেশি, নেতা হয়ে ওঠার ক্ষেত্রে বরঞ্চ অনেক বেশি, বরঞ্চ সেইটা আমাকে একটু ভাবায়। আপনি যদি বলেন আমি নেতৃত্ব দেখি না, বরঞ্চ আমার মনে হয় ভাবনা, কারণ হয়তো আজকে বলবেন না, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই বা আমি বুঝতেও পারি, অনুভবও করতে পারি যে এই যে তারেক রহমান উনি ফিরছেন না যখন, এই বাংলাদেশের এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন, এটা আমি নির্দ্বিধায় বলতে চাই যে বাংলাদেশের বহু মানুষ অনেক কনফিউশনে ছিলেন যে উনি আসবেন কি আসবেন না শেষ মুহূর্ত পর্যন্ত। তো উনার আশাটা তো গুরুত্বপূর্ণভাবে হলো, এবং সেক্ষেত্রে কিন্তু নানা পক্ষ থেকে আমরা শুনেছিলাম উনার নিরাপত্তা নিয়েও কিন্তু অনেক ইস্যু ছিল, তাই নয় কি? তো এই যে দেখেন, মানে আমি ওই কথাটাই মেনশন করতে চেয়েছি যে ইতিহাস যেটা বলে বাংলাদেশে এরকম পুরুষের ক্ষেত্রে এক ধরনের চাপ থাকে অনিরাপত্তার, তো সেটা বরঞ্চ আমার কনসার্নের বিষয়। তবে আমি মনে করি নেতৃত্বের ক্ষেত্রে ভাই নারী বা পুরুষ কোনো কিছুই ম্যাটার করে না, নেতৃত্বের ক্ষেত্রে ম্যাটার করে যিনি নেতা, তার উপরে মানুষ আস্থা করতে পারেন কত। এবং আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে অত্যন্ত আন্তরিকতার সাথে এই জন্য স্মরণ করতে চাই না বেগম খালেদা জিয়াকে যে তিনি বিএনপির সভানেত্রী ছিলেন, এই জন্য স্মরণ করতে চাই। আমি আজকে এখানে বসে আছি এবং উনি যখন মারা যায় সেদিন আমি এই কথাটাই লিখেছিলাম, এই যে বাংলাদেশের বিশাল বিশাল একটা মেয়েরা যে পড়তে এসেছিল না, বাংলাদেশে তো এই যে আপনাকে বললাম সফল শাসক, শিক্ষিত শাসক শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরা সবাই ছিলেন, কিন্তু কোনো রাষ্ট্রযন্ত্র ভাবেনি যে এই মেয়েগুলাকে আমাকে পড়াতে হবে, এই মেয়েগুলাকে আমাকে সুযোগ করে দিতে হবে। তিনি ভেবেছিলেন এই যে শিক্ষা এই সার্টিফিকেটে থাকে না। আমি নিজে একটা পিএইচডি করেছি অকল্যান্ড থেকে, আমার একটা বিদেশি সার্টিফিকেট আছে, কিন্তু আমি বিশ্বাস করি শিক্ষা আমার কাগজে থাকে না, শিক্ষা আমার চিন্তায় থাকে, শিক্ষা আমার সম্পর্কে শ্রদ্ধায় মননে থাকে। এটা ওনার ছিল, এইটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ছোট্ট একটা আপডেট দিয়ে রাখতে চাই দর্শক, আমাদের কাছে যেই ফলাফল বেসরকারিভাবে এসে পৌঁছেছে সে পর্যন্ত আমরা একটু আসন সংখ্যা বলে দিতে চাই। যারা এখন পর্যন্ত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, বিএনপি জোট 185, জামায়াতে ইসলামী জোট 56, অন্যান্য 5। আমি আসলে আমার অন্যান্য ছোট্ট একটা প্রশ্ন করব, খুবই ছোট্ট করে উত্তর চাই আল মামুন রাসেল আপনার কাছে। যেহেতু বিরতিতে যাওয়ার আগে আমরা নারী নেতৃত্ব নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যদি আজকে জামায়াতে ইসলামী আসলে হেরে যায়, তাহলে এখানে কি আসলে বড় একটা ফ্যাক্টর কাজ করবে কিনা? নারীদেরকে নিয়ে যে সমালোচনা আলোচনা হয়েছে যে না জামায়াতে ইসলামী আসলে নারীরা বাইরে কর্মক্ষেত্র তাদের ইনক্রিজ হবে না, তারা কাজ করতে পারবেন না, বা নারী নেতৃত্ব আসবে না, যে কথাগুলো উঠে এসেছে আপনি অবশ্যই অবগত সে সকল বিষয়ে, এটা কি একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাজ করেছে কিনা, যেহেতু নারী ভোটার প্রায় 6,28,00,000-এরও বেশি? আমি এটা মনে করি না। আমি মনে করি এবার জামাত যতটুকু ভোট পেয়েছে, নারী ভোটার প্রচুর নারী ভোট পেয়েছে। এবং আপনি যদি 5টা ছাত্র সংসদ নির্বাচন দেখেন, নারীদের যে হলগুলো আছে সে হল ভূমিদশ বিজয় হয়েছে, নারীরা জামাত শিবিরকে ওন করে নিয়েছে। এখন কথা হচ্ছে, আপনি বলতে পারেন যে আমরা জামাতের আমির একটা আল জাজিরার একটা এতে বলেছেন যে জামাতের প্রধান হতে পারবে না, এটা নিয়ে প্রশ্নটা বেশি আসছে যে জামাতের। দেখেন প্রত্যেকটা দলের, আমি মনে করি প্রত্যেকটা দলের স্ট্রাকচার ভিন্ন, কার্যক্রম ভিন্ন। আপনি বিএনপির দিকে তাকান, ওনারা হচ্ছে বাংলাদেশি জাতীয়তায় বিশ্বাসী, বাঙালি জাতীয়তাতে বিশ্বাসী না। যারা বাম করেন তারা ক্যাফিলিজমে বিশ্বাসী না। জামাতের যেহেতু তারা একটা ইসলামিক দল, তারা একটা প্যাটার্নে চলে, তাদের হচ্ছে মহিলা উইং আলাদা আছে, সেখানে সরাসরি প্রধান হতে পারবে। আবার হচ্ছে আপনি তাদের ছাত্র সংগঠনের যদি আপনি দেখেন, ছাত্র সংগঠনের পুরুষ ছেলে ছাত্রদের উইং এবং নারীদের উইং আলাদা আছে, সেখানে সে সরাসরি প্রধান হতে পারবে। সেখানে শুধুমাত্র জামাতের প্রধানের ক্ষেত্রে বলেছে, যেহেতু জামাতের এই ইসলামিক দল হিসেবে তারা খেলাফতকে তারা সবসময় মাথায় রাখে, আর খেলাফতের প্রধান যিনি হবেন তিনি কিন্তু মসজিদের ইমামও হবেন। সাপোজ হচ্ছে যদি খেলাফতের প্রধান হন, যদি সম্পূর্ণ এককভাবে ওনারা যদি ক্ষমতা আসেন, তাহলে হচ্ছে খেলাফতের প্রধান যিনি হবেন, যিনি হচ্ছে জামাতের আমির যিনি হবেন, তিনি দেখবেন, আপনি দেখবেন জামাতের আমির যেখানে যায় সেখানে কিন্তু উনি কিন্তু নামাজও পড়ায়। আপনি জানাজার নামাজে যান, আপনি ইমামতি দেখবেন সেখানে ইমামতিও করেন। তার মানে যেহেতু হচ্ছে একটা নারী ইমাম হতে পারবে না, হ্যাঁ নারী ইমাম হতে পারবে না, সেই স্ট্রাকচারে বলেছে হচ্ছে এই জামাতের প্রধান হতে পারবে না, কিন্তু দেশীয় প্রধান হতে পারবে না, এমন কিছু বলে নাই। কিন্তু আমরা এর বিপরীতে
যে সংগঠনগুলো আমরা দেখি, আপনি বিএনপির দিকে তাকান, বিএনপি হচ্ছে, আমরা আপা একটু আগে বললেন যে কিন্তু উপমহাদেশে দলে কি তারা কোনো নারীকে আমি একটু আসি, ওনাদের কেন্দ্রীয় যে কমিটি আছে সেই কেন্দ্রীয় কমিটির মধ্যে 91 জন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য আছে নারী ওনাদের, এবং কি আপনি গত 17-18 বছর ওনাদের প্রায় হচ্ছে আপনার 151 জন মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, এবং কি আপনার কাউন্সিলর ছিল প্রায় 350 জনের উপরে। তার মানে ওনারা নারীদেরকে ক্ষমা দেন, এমনকি জামাতের আমি কিন্তু একবারও বলে নাই যে ওনারা নারীদেরকে প্রার্থী করবেন না, ওনারা বলছে উই আর প্রিপেয়ারিং, আমরা প্রিপেয়ার করছি। হ্যাঁ, যেহেতু হচ্ছে একটা ওনারা ইতিপূর্বে ওনাদের সে রেকর্ড আছে, ওনারা কিন্তু ভাইস চেয়ারম্যান বা যেখানে সুযোগ পেয়েছে, এবং কি এবার সংস্কারটা কার্যকর হবে কখন, যখন জয়ী হবে, পরবর্তী সংস্কার থেকে 5%-এর কথা আসছে। কিন্তু যে দলের 35 বছর নারী প্রধান, সে দলের এই তফসিল ঘোষণা, আমি একটু শেষ করি আপা, তফসিল ঘোষণা আগ পর্যন্ত যে দলের প্রধান হচ্ছে নারী ছিলেন, সে দলও কিন্তু 5% দিতে পারেন, মাত্র 3% দিয়েছেন। এবং 3% যে যতজন প্রার্থী দিয়েছেন, আপনি যদি নারীর দিকে তাকান, প্রত্যেকে কিন্তু বিভিন্ন কোটায় আসছেন। কেউ তার হাজব্যান্ড গুম হয়েছে এই জন্য আসছেন, কেউ তার ভাই গুম হয়েছে এই জন্য আসেন, কিন্তু তৃণমূল থেকে উঠে আসছেন এমন কেউ কিন্তু আমরা দেখি নাই। আপনি দেখেছেন যখন একটা বিএনপির পক্ষ থেকে একটা তথ্য দেওয়া হয়েছে যে এক পরিবারে একজন, সেখানে আপনি মির্জা আব্বাস এবং যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আফরোজা আব্বাস, দুজনই কিন্তু এমপি ছিলেন, কিন্তু সেখানে নারীকে প্রাধান্য না দিয়ে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারপরে আপনি দেখেন হারুন সাহেব এবং পাপি আপা, দুজনই কিন্তু সাবেক এমপি ছিলেন, যখন এক পরিবারে একজন, তখন সেখানে কিন্তু নারীকে প্রাধান্য দেওয়া হয়। জি, আমি বিএনপিকে অবশ্যই প্রেসে প্রশ্ন করব। এখানে আপার একটা বিষয় আছে, জামায়াতে ইসলামের যে নারীদেরকে নিয়ে যে ফান্ডামেন্টাল চিন্তা, আমি সেই বিষয়টা নিয়ে আরেকটাবার একটু আপনাকে প্রশ্ন একটু ধরিয়ে দিতে চাই। আপনি অবশ্যই বলেছেন, আমার কাছে এই তথ্যটা নিয়ে আসলে জামায়াতে ইসলামীতে যারা ভোট দিয়েছেন তার মধ্যে কত শতাংশ নারী, আমার কাছে এই তথ্য নেই যে তার নারী বেশি কিনা। তবে এতটুকু আমি বলতে চাই যে আপনি সাধারণ নারী যারা আছেন তাদের মধ্যে একটা অংশ অবশ্যই ভোট দেবেন, কিন্তু এই একটা ভীতি তৈরি হয়েছে যে জামায়াতে ইসলামী আসা মানে, এটা অবশ্যই আমার মনে হয় এখানে যারা বসে আছেন সবাই আমার সঙ্গে একমত হবেন যে একটা ভীতি তৈরি হয়েছে যে আগামীকাল সকালে যদি জামায়াতে ইসলামী আসে, আমি আসলে নারী হিসেবে বাইরে বের হতে পারবো কিনা। এটা আমার কথা না, অবশ্যই আপনি এই প্রশ্নটি ফেস করেছেন। এই ভীতিটা আসলে কেন তৈরি হলো, বা যদি তৈরি হয়ে থাকে ভুলভাবে, সেটা আসলে এখনো কেন সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে পারলো না? আপনি যেভাবে সুন্দর করে আমাকে স্ট্যাটিস্টিক্স বোঝাচ্ছিলেন, এই ভীতিটা আসলে এটা আমি যদি বলি এটা মানে আমাদের সৃষ্টি। কেন আপনি দেখেছেন একজন মিডিয়া, আমি আপনাকে বলি, একজন মিডিয়াতে একটা অ্যাক্ট্রেস, সে বলেছিল যে আমি চাই জামাত ক্ষমতা আসুক, বলে যে আপনি জামাতে যে ক্ষমতা আসে তাহলে তো আপনি যে পোশাক পরে আছে পোশাক পরতে পারবেন না, মানে যে পোশাক পরে আছে। হ্যাঁ, আমি দেখেছি, ভিডিওটা দেখেছি, নামটা আমি আই হ্যাভ ফরগটেন। উনি বলল যে আমরা চাই যে আমি নিজে একটু পরিবর্তন হই, আমাকে একটু শাসন করুক, আমি পরিবর্তন হই। তার মানে জামাত কখনো বলেনি, জামাতকে দেখেন একটু এদিকে তাকান, অ্যাক্ট্রেস যদি বলে তাহলে কিন্তু না আমি এটা বলি, আমি বলছে যে আপা দেখেন ভোট দেব যদি গুনাহ একটু কমে, না যদি কর্মজীবী, দেখেন কর্মজীবী নারীর ক্ষেত্রে বলা হয়েছে জামাত ক্ষমতা আসার কর্মে নারীদেরকে অনুৎসাহিত করা হবে। আপনি দেখেন জামাত বলেছে কর্মজীবী নারীদের ক্ষেত্রে, যারা অনেক সময় আমরা দেখি আমার পরিবারও আছে, আমার পরিবারে আছে, শিক্ষকতা করেছে, কিন্তু সে যখন আপনার শিক্ষকতা করেছে, কিন্তু যখন সন্তান হয়েছে, সন্তান পরিচালনা দুটি কন্টিনিউ তার কঠিন হয়ে যায়, সে চাকরিটা ছেড়ে দিয়েছে। জামাত কিন্তু সেখানে বলেছে যারা মা তাদের জন্য 5 ঘন্টা এবং 3 ঘন্টা ওভারটাইমের খরচ অ্যাওয়ার্ডটা এটা কে দিবে? সরকার, জামাত যদি ক্ষমতা আসে সরকারের পক্ষ থেকে দিবে। কিন্তু এর বিপরীতে এই পয়েন্টে কথা বলেছে আলমাম রাসেল, দুঃখিত আপনার কাছে আরেকবার ফিরবো। মাহফুজ রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি সাবেক রাষ্ট্রদূত, আপনি অবশ্যই আপনার একটা ভাস্ট কর্মক্ষেত্র ছিল, ভাস্ট একটা ক্যারিয়ার ছিল আপনার কর্মক্ষেত্রে, আপনি নারী পুরুষ উভয়কে দেখেছেন। কর্মঘণ্টার কথা যেটি হচ্ছে যে কর্মঘণ্টা কমিয়ে আনতে চাই আমরা, 5 ঘন্টা করতে চাই 8 ঘন্টার পরিবর্তে, এটা আসলে কতটুকু বাস্তবিক, বা আমি একটু পরিবর্তন, এটা আসলে কতটুকু সম্মানজনক? নারীরা কি আসলেই তাদের কর্মঘণ্টা যারা কাজ করেন কমাতে চান? একটা রাজনৈতিক দল এটা ঘোষণা করেছে, আমি এটার উপরে খুব একটা মন্তব্য করতে চাই না, এই কারণে যে তাহলে সেই রাজনৈতিক দলের প্রতি আমার হয়তো বিরূপ মনোভাব প্রকাশ পেতে পারে, আমি এটা বলতে চাই না। কিন্তু আমি সাধারণভাবে বলি, উনি যখন এটা বলেছেন তখন এইটার সঙ্গে রিলেভেন্ট কিন্তু হলো যে তাহলে এই 3 ঘন্টার খরচটা কে বেয়ার করবে? হ্যাঁ, যদি কোনো একটা গার্মেন্টসে কাজ করে থাকে, গার্মেন্টস তো একটা প্রাইভেট এন্টিটি, এই 3 ঘন্টা কি তখন সরকার দিবে? সরকার যদি দেয় তাহলে কোথা থেকে দিবে? এটা রাজস্ব থেকে আসতে পারে। তো রাজস্ব থেকে আসলে তখন সেইখানে ওই বাজেটে ওই সংকুলনটা করতে হবে। হ্যাঁ,
এবং আপনি যখন ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লেয়ার করছেন, তো সেইখানেও তো তখন আপনাকে এইটা জিনিসটা অন্তর্ভুক্ত করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ইলেকশন ম্যানিফেস্টো এবং নির্বাচনের আগে অনেক রকম কথা, অনেক প্রশ্ন অনেকে করে, অনেক রকম উত্তর দিতে হয়, সমস্ত উত্তর দেওয়ার জন্য হয়তো দলগুলো প্রস্তুত ছিল না। এখানে কোনো কোনো নীতির ক্ষেত্রে হয়তো তারা হঠাৎ করে তাদের মধ্য থেকে যেরকম ধারণা আসছে সেরকম উত্তর দিয়েছে। পরবর্তীতে যদি সরকার গঠন করতে হতো এবং এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতো, তখন আমার কাছে মনে হয় যে আরও বেশি প্র্যাগম্যাটিক কোনো সিদ্ধান্ত হয়তো তারা নিতেন। সুতরাং কেবলমাত্র ওই একটা ইন্টারভিউ অথবা একটা পাসিং কমেন্ট অথবা একজনের প্রশ্নের উত্তরে কি বললেন না বললেন, এইটা দিয়ে আমরা যদি এখন এই মুহূর্তে এটা বিচার না করি সেটাই ভালো হবে। ধন্যবাদ। বিচার আমি- করতে পারতাম যদি দেখা যেত যে এই পার্টিকুলার রাজনৈতিক দল বা এই জোটটি এখন ক্ষমতায় আসছে। আচ্ছা। যেহেতু আসছে না, না, আমরা আমরা এটা- বলতে এই পারছি না বিতর্ক আসলে। পরে আমি করতে আমি পারি। আমি আসলে রাসেল ভাই কথা বলতে চাই, আমরা এই ঘোষণা বিষয়টাকে করতে একটু চাইছি না। ব্যাখ্যা দিব, আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা দিব। অবশ্যই অবশ্যই আমি ছোট্ট করে বলতে চাই, আসলে আমরা আসলে যে নতুন দেশ দেখতে চাইছি মাহফুজুর রহমান, সেই দেশ হিসেবে আসলে শুধু ক্ষমতায় আসুক বা না আসুক, আমরা যতদূর জানি যে বিরোধী দল হিসেবেও যদি তারা থাকেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের একটি স্ট্রং বক্তব্য তাদের সংসদে থাকবে। জি, কিছু একটা বলছিলেন রাসেল ভাই। আমি মানে বারবার বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে 5 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টার বিষয়ে জামাত কিন্তু এবার যে পলিসি সাবমিটে কিন্তু বলেছে, ওনারা যে বাজেট এই ইশতেহারগুলো দিয়েছে, এটা টাকাটা কোথা থেকে আসবে? মানে জি। আমরা তো ম্যানিফেস্টোতে কি এটা ছিল? না 5 না ঘন্টা এটা তো ছিলই না না ছিল ম্যানিফেস্টোতে ছিল। ছিল, হ্যাঁ, ইশতেহারে ছিল, ইশতেহারে ছিল। জি। এবং ডোমেনেই নাই। না কিন্তু Sorry? ম্যানিফেস্টোটা আমি যে দেখেছি সেই না, ছিল, ম্যানিফেস্টোর ছিল। ভিতরে উনি বলেছেন না ওখানে- ছিল, এবং কোথা থেকে টাকাটা আসবে এটা ধরা হয়েছে 1,20,00,000 হচ্ছে এবং উনি কর্মজীবী নারী একাধিকবার আছে। বলেছেন। সেখানে যে জি, জি। সেখানে যে 3 ঘন্টার বিষয়, এটাতে প্রায় 1 লক্ষ কি বলে আপনার কোটি টাকা আসে, যেটা হচ্ছে আমাদের বাজেট 7 লক্ষ, তার মধ্যে 1 লক্ষ। এবং এখানে বলেছেন ওনারা যে করে যে ফাঁকি হয়, কর ফাঁকি হয়, এবং কর না বাড়িয়ে সেখানে প্রায় 2 লক্ষ কোটি টাকা আয় করা যায়, যদি হচ্ছে সঠিকভাবে প্রত্যেক থেকে কর আদায় করা যায়। সেখানে ওনারা বলেছেন, দেখেন আমরা বলি যে হচ্ছে 3 ঘন্টা বলে নারীদেরকে ঘরে ঢুকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনি যখন ফ্যামিলি কার্ডটা দেখেন, ফ্যামিলি কার্ড কাকে দেওয়া হবে? নারীকে দেওয়া হবে 2,500 টাকা করে। তার মানে কি? আপনি তাকে একটা রিলিফ দিচ্ছেন। অনেকে আছে 2,500 টাকা 3,000 টাকা ইনকাম করে, কিন্তু সে যখন ফ্যামিলি কার্ডটা পাবে তখন কিন্তু সে আর কর্মে আসবে না। তো এখানে অনুৎসাহিত করা হচ্ছে। এখানে আপনি বলেন 3 ঘন্টা তাকে অ্যাওয়ার্ড দিয়ে তাকে অসম্মান করা হচ্ছে, কিন্তু সেখানে যখন আপনি একটা কার্ড রিলিফ দিচ্ছেন তখন অসম্মান করা হয় না। এটা হচ্ছে মানে দুই রকম হয়ে যায় বিষয়টা, দুই রকম হয়ে যায়। একদিকে আপনি বলছেন অসম্মান করা হচ্ছে, আরেকদিকে আপনি রিলিফ দিচ্ছেন 2,500 টাকা করে একটা, এটাকে অসম্মান করা হচ্ছে না। কিন্তু 3 ঘন্টা একটা কর্মজীবী নারী, তিনি কর্মে থাকবেন, সাথে 3 ঘন্টা যেহেতু উনি একজন মাও, তিনি পরিবারের সময় দিবেন, আপনি 3 ঘন্টা তাকে একটা অ্যাওয়ার্ড দিবেন, কিন্তু সেটাকে আপনি অসম্মান বলছেন। জি, সেটাকে আপনি অসম্মান জি জি বলছেন। জি ব্যাস এজাজ কবির, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি জি। না আমরা এবার এই সেটটা এই সাইডটা, অবশ্যই 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 আমরা আসলে এইভাবে এই দিকটাই গেছে বেশ। আমি আর বলবো না, এইভাবে যেতে চাই। শুরু করার আগে আমি বলি যে বিএনপির আপনাদের ইয়ে অনুযায়ী 185টা, জামাত সোফার জি, সোফার বিএনপি জোট 56টা, এখন 187। 187, জি জামাত 56 and others 5, তাই তো? জি। আচ্ছা। এখন আমি আমার সমালোচক নিয়ে যে কথাটা বলছিলেন ওইটার রেশ ধরে আসি। ধর্মের ব্যাপারে এবং নারীর ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রেজাল্টটাই আমরা দেখছি, এখানে নারীদের পার্টিসিপেশন ইজ দ্য হাইয়েস্ট আমি মনে করি, এবং যে রেজাল্টটাই হবে এটা প্রথমত নারীদের জয় এবং জেন জিদের জয়, যেই আসুক ক্ষমতায়। আর নারীদের ব্যাপারে জামাতকে নিয়ে যেই কথা আসে, এটা আমি আগেও টকশোতে বলেছি, আজকে বলবো খুব সংক্ষেপে, বিস্তারিত বলবো না, কারণ এটা এখন আর ইলেকশন পার হয়ে গেছে, এটা বলে লাভ নেই। যেটা আমার কাছে যেটা মনে হয় যে জামাত স্বয়ং নিজেই তারা যেইভাবে ধর্মটাকে বা তাদের দায় দায়িত্বকে উপস্থাপন করে, সেটা একটা ভীতিকর পর্যায়ে নিয়ে গেছে। ধর্মে নারীদের ব্যাপার এইভাবে না, একটু ভিন্ন রকম। এটা আমি আগে বলেছি, এখন আমি ওই জায়গাটা এক্সপ্লেন করতে যেতে চাচ্ছি না। আর আপনার নারীদের কথা বলেন, পার্টিসিপেশনের কথা বলেন, নারীর পার্টিসিপেশনের কথা বলেন, ম্যানিফেস্টোর কথা বলেন, যাই বলেন, আপনি দিস রেজাল্ট 187, 56 and 5 ইজ অ্যাকচুয়ালি শোয়িং আপনার ভোটটা কোথায় পড়েছে, কার ম্যানিফেস্টো অ্যাকসেপ্টেড হয়েছে, নারীরা ভোট দিলেও বেশিরভাগ কোথায় ভোট দিয়েছে। সো এটা 187 শুধু পুরুষের ভোট না,
এখানে নারীদেরও ভোট আছে। আমি শিওর জামাতেও নারীদের ভোট আছে, বা সেটা 56-এর মধ্যে নারীদের ভোট আছে, সেটা পার্সেন্টেজ করলে পরে বোঝা যাবে। এখন ইলেকশন মানুষ ভোট দিয়ে দিয়েছে, তাদের জবাব দিয়ে দিয়েছে। ম্যানিফেস্টো কি বলেছে না বলেছে ওইটা নিয়ে কথা বলে লাভ নেই, কারণ জবাব হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে যে সামনে সরকার কিভাবে চলবে, বিরোধী দল কি করবে, কি রকম আচরণ করা উচিত। এখন আমার কাছে যেটা মনে হয় কি, আমরা অতীতে 2টা গণভোট দেখেছি, আমি আমার জীবনে 2টা গণভোট দেখেছি। এনসিপির ভাইয়েরা অতীতে আমার মনে হয় না কোনো গণভোট দেখেছে। আমরা 91 থেকে দেখেছি নারীদের এম্পাওয়ারমেন্ট, ফ্রি এডুকেশন ম্যাডাম খালেদা জিয়া করেছেন। কিন্তু এনসিপি বা এখন ইয়াং যারা আছেন আর কি, এনারা যারা প্রথম ভোটার, এনারা এই 17 বছর দেখে বড় হয়েছে। এনারা না রাজনীতিটাকে, মানে ওই 91-এর রাজনীতি, আপনি 2006-এর রাজনীতি, ওইগুলা ওনারা দেখেন নাই। ওনারা বড়ই হয়েছেন তো হাসিনাকে দেখে, অ্যাবসলিউটলি রাইট? সো দে অ্যাকচুয়ালি ডোন্ট নো হোয়াট পলিটিক্স ইজ। আর আমিও বলবো না যে আমি পুরোপুরি পলিটিক্স জানি, বাট বাংলাদেশের পলিটিক্সটা যেভাবে চলে বা ডেমোক্রেসিটা যেভাবে চলতো, সেটাকে কিভাবে নষ্ট করা হয়েছে, এটা আসলে বর্তমানে যারা হাসিনাকে দেখে বড় হয়েছে তারা জানে না। অ্যাজ এ রেজাল্ট যেরকম দেখেন এখন এই যে ঢাকা 8-এ নাহিদ ডাক দিয়েছে, আসো রাস্তায় আসো, রাইট? সো এটা কিন্তু এখন যত যাই হোক, ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট এনসিপি, আমি পার্সোনালি আমি রিয়েলি কনগ্রাচুলেট করতে চাই ওনাদেরকে, যে অ্যাজ এ নিউ জেনারেশন প্রথমবার ওনারা যেভাবে এসেছেন, যেই সাপোর্ট নিয়ে এসেছেন, এটা কিন্তু মুখের কথা না। ইটস এ ভেরি স্ট্রাগলসাম ওয়ার্ক, এবং অনেক কষ্ট করতে হয়েছে ওনাদেরকে, ঠিক আছে? কিন্তু সেটা পলিটিক্যালি কিন্তু ওনারা খুব বেশি ক্যাশ আউট করতে পারেননি। আমার কাছে যেটা মনে হয় যে ওনারা যদি জোটে না যেতেন, ইন্ডিভিজুয়াল থাকতেন, ওনারা, আমার মনে হয় ওনারা আরো বেশি ফ্লোরিশ করতে পারতেন। প্রথমে এই পর্যায়ে একটু আমি যদিও চেয়েছিলাম অন্য বিষয়ের প্রশ্ন করতে, আমরা বিরতির আগে যে বিষয়টি রেখে গিয়েছিলাম সেটি আরেকটু কিছুক্ষণ হোল্ড করতে চাই। আমি আরেকবার একটু স্নিগ্ধা আপা আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে গোপালগঞ্জের ভোট কাস্ট হয়েছে 43%। 43% কাস্ট হয়েছে। তো ইতিহাসে প্রথমবার আসলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নতুন এক অধ্যায় প্রবেশ করলো কিনা গোপালগঞ্জ, আপনার কি মনে হয়? না, আমি আসলে এটা আমার কাছে মানে এখন পর্যন্ত তো আমি বিবিসির একটাই দেখেছিলাম, সেখানে কিন্তু দেখানো হচ্ছিল যে গোপালগঞ্জে ভোট কেন্দ্র ফাঁকা। আমরা দেখেছি সারাদিন যেটা দেখেছিলাম। এবং যেহেতু এটা বিবিসির কাস্ট, তো আমার মনে হচ্ছে যে আমার মানে এই মিডিয়া হাউসের এই ইনফরমেশনকে ডিনাই করার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আপনি যখন এটা বললেন, আমি আসলে খুব কনফিউজ হয়ে গেলাম, কারণ ওই নিউজ আর এই রিপোর্টের মধ্যে আমি আসলে কোনো পাচ্ছি না, মানে সঙ্গতি পাচ্ছি না। এবং আমার কাছে তখনই মনে হয়েছিল, এটা আমি বলতেই চাই, দেখেন আমি এই জায়গাগুলোতে খুব সবসময় বলি যে আমার প্রফেশনটা তো শিক্ষকতা, এবং কোনো ধরনের দলের সাথে সম্পৃক্ত না থাকার একটা সুযোগ হচ্ছে এটা যে আমি এই নৈতিকতাটা রাখতে চাই। এবং সেইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই পলিটিক্যালি একটা কি বলবো, ফ্যাব্রিকেটেড একটা ইনফরমেশন, এবং ইটস নট, আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে মনে হচ্ছে না যে কোনো এক পক্ষের এখানে একটা ফ্যাব্রিকেশন আছে, ইদার সেটা বিবিসিকে নিতে হবে অথবা আমাদের সেকে নিতে হবে, সহজ উত্তর। এটা আই ডোন্ট বাই ইট, মানে ইটস নট পসিবল। এটা দিয়ে আমরা সাময়িক আনন্দ পেতে পারি, মানে ধরেন আমরা হয় কি অনেক সময় হয় না যে কিছু, এখন তো ওই যে ফেসবুকের জামানা, তো আমার একটা স্টুডেন্ট, হ্যাঁ এই গল্পটা এই জন্য বলছি একটু প্রাসঙ্গিক হবে। তো সে একটা টিউটোরিয়াল পরীক্ষা মিস করেছে। তো সে কি করেছে, মিস করার পর পরীক্ষা দিতে এসছে, তো সে তার ফেসবুকে এমন একটা সেলফি দিচ্ছে যে সে বিদেশে আছে, হ্যাঁ, কিন্তু সে পরীক্ষা ঠিকই দিতে আসছে, মিস করে, মানে 1 to 1। আমি বললাম, এই তুমি না ওখানে চেক ইন দিছো যে তুমি বিদেশ গেছো, এখন তুমি এটা দিলা কেন? ম্যাডাম ওইটা একটু ফেসবুকে দেখাইছে একটু আমার ফ্রেন্ডদেরকে বোঝানোর জন্য। মানে এই যে আমি বললাম বুঝে কী হলো, আমি ঠিক বুঝি নাই। তখন সে বলছে যে ম্যাডাম এতে করে আপনি বুঝবেন না, মানে এটা একটা ম্যাডাম চিল, এতে করে ওরা আমাকে একটু ডিফারেন্ট দেখলো। তো আমার কাছে
গোপালগঞ্জের এই এত পার্সেন্ট ভোটের ব্যাপারটা হতে পারে কাউকে চিল একটা ফিল করাতে পারে, বাট আই এম ভেরি সরি, আই ডোন্ট বাই ইট। মানে আমার কাছে ভেরি কনফিউজ তো আমি আছি, মানে এটা ফ্যাব্রিকেটেড একটা ইনফরমেশন বলে মনে হচ্ছে। আল মামুন রাসেল কি কিছু বলবেন এই বিষয়ে? গোপালগঞ্জ 43%, আমার মনে হচ্ছে ওভারঅল তো 50 থেকে 55% ভোট হয়েছে। হ্যাঁ, ওখানে যেটা জিতেছে কি জামাত? না, কে জিতেছে এটা আমরা এটা কি এখনো বের আপনি হয়েছে? জানেন কিনা আমি আমি জানি না। জিজ্ঞেস করেছি, প্রশ্ন। না না, যা আমিও জানি না কে জিতেছে, কিন্তু গোপালগঞ্জে আমার একটা স্টোরি আছে। গোপালগঞ্জে আমার মনে আছে 5 আগস্টের পরে আমি একবার গোপালগঞ্জ দিয়ে যাচ্ছিলাম হচ্ছে সাতক্ষীরা। তো যাওয়ার পথে তেল নিব, আমার গাড়ি তেল নিব, তেল নেওয়ার জন্য পাম্পে নিলাম। আমার গাড়িতে ছিল ইমার্জেন্সি একটা হর্ন ছিল আর কি। এটা দেওয়ার পরে পাম্প তেল পড়ছে কিন্তু কোনো ব্যক্তি নেই। আমি ভাবলাম, একটা পাম্প দেখলাম কোনো মানুষ নেই, ভাবলাম এখানে হয়তো কেউ নেই। পরে আরেকটা পাম্পে গেলাম, দেখি ওই জায়গায় কোনো মানুষ নেই। মানে তেল যে একটু আগে দিচ্ছে সেটা আমি দেখি, কিন্তু কোনো মানুষ নেই। পরে মাথা ধরলো ঘটনা কি, কোনো পাম্পে মানুষ নেই, তেলটা কীভাবে নিব? পরে চিন্তা মাথায় ঢুকলো যে আসলে মনে হচ্ছে যে আমরা যে এই সাউন্ড ব্যবহার করছি, ওরা ভাবছে কোনো হয়তো পুলিশ বা কিছু আসছে, এই জন্য সব চলে গেছে। পরে এটা অফ করে আমরা যখন আরেকটা পাম্পে গেলাম, দেখি যে লোকজন আসছে। তো জিজ্ঞেস করলাম যে ভাই, এই 2টা পাম্প পেলাম, কোনো পেলাম না, ঘটনা কি? বলতেছে আসলে সব পুলিশের ভয়ে। মানে গোপালগঞ্জটা হচ্ছে মানে এমন 5 আগস্টের পরে মানে একটা ভূতুরে অবস্থা ছিল আর কি। তো সেখানে যদি 43% যদি ভোট কাস্টিং হয়, এটা আমি খুব দুঃখজনক না? সেলুট জানাই, নির্বাচন কমিশনকে সেলুট জানাই যে 43% ভোট মানে কাস্টিং হয়েছে, যদি হয় তাহলে এটা আমি সেলুট জানাই যে তারা কাজ করেছে প্রচুর, মানে প্রার্থীরা প্রচুর কাজ করেছে। আচ্ছা, ওখানে আসলে বেসরকারিভাবেও বা কে জিতেছে আমরা সেটা জানার চেষ্টা করছি। আমরা বিরতিতে যাওয়ার আগে আসলে একটি বিষয় রেখে গিয়েছিলাম, সেই বিষয়টিতে ফিরতে চাই। সেটা হচ্ছে কথা বলছিলাম, তো আমরা যখন বিরতিতে গেছি তখন ব্যারিস্টার ইজাজ কবিরের সঙ্গে কথা বলছিলাম, তিনি জোট নিয়ে একটি কথা বলছিলেন। সেই প্রশ্নটি রেখে গিয়েছিলাম আমরা আলাউদ্দিন মোহাম্মদের জন্য। তবে তার আগে একটু আমি স্নিগ্ধা আপাকে বলে দিতে চাই যে আপনি সূত্র জানতে চেয়েছিলেন। আমাদের দেশীয় একটি গণমাধ্যম এই নিউজটি করেছে, গণমাধ্যমের নাম আমি সঙ্গত কারণে বলতে পারছি না। আমি এবারে একটু বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম সেই প্রশ্নটি করব। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি কিছু বলবেন কিনা যে আপনারা আসলে জোটে যদি না ঢুকতেন তাহলে কি ভালো হতো কিনা আরো? ধন্যবাদ। এখানে 2টা বিষয় ছিল। প্রথমত আমাকে সাইড থেকে রুবেল ভাই জিজ্ঞেস করছিলেন যে নারী বিষয়ে আপনারা এনসিপিকেও সেম দৃষ্টিভঙ্গি পোষণ করেন কিনা, আর স্নিগ্ধা ম্যাম যেভাবে আসছেন, আমি সামহাউ আই মিন আই এম নট টেকিং I hope you understand. আমার চোখে খুব শার্প। ওকে, সো আই মিন ব্যারিস্টার সাহেব যেটা প্রশ্ন করলেন যে জোট না হলে ভালো হতো কিনা, আমার মনে হয় জোট না হলে কি হতো এই আলোচনার এখন আমি যাওয়ার প্রয়োজন বোধ করছি না। আমিও ব্যক্তিগতভাবে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করার পক্ষে ছিলাম, এবং এই শো ঠিক পূর্বে আমার সহকর্মী সামান্তা শারমিন, তিনি যে পজিশনে ছিলেন জোটের ব্যাপারে আমার সেম পজিশন ছিল। শুধুমাত্র তফাৎ হলো যে তিনি এটা নিয়ে পাবলিক রিয়াকশনে গিয়েছেন, আমি এটা নিয়ে আপনার জাস্ট দলের গঠনতন্ত্র অনুযায়ী আমার মনে হচ্ছে সাইলেন্ট থেকে দলকে সাপোর্ট দিয়েছি, সিম্পল। আমার কাছে এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল মনে হয়েছে, যে মনে হচ্ছে যে দলকে এই মুহূর্তে, যেহেতু এই দলটা একটা চিলড্রেন পার্টি, বেশিরভাগ হলো বিলো 30 যারা নির্বাচনে জিতেছেন, এবং তাদের এই সাংগঠনিক অ্যাপ্রোচ একদিন দুদিনে গড়ে উঠবে না। সো আমরা যারা একটু সিনিয়র আছি, আমাদের মনে হয়েছে যে না, আসলে লেট দেম ডিসাইড, এটা সময় হয়তো বা আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলবো সাংগঠনিক উপায়ে। সো জোট না হলে কি হতো সেটা নিয়ে আমি আর আলোচনা যাচ্ছি না, যেটা হয়েছে আই মিন সো ফার সো গুড, এটা নিয়ে আলোচনা নাই। আবুল হোসেন রুবেল, আপনার কাছে একটু, আমার কাছে সময় বেশি নেই, দুঃখিত আপনার কাছে পরের ঘন্টা অবশ্যই নারীর প্রশ্নে আমি ফিরবো। তবে আমি একটু যেতে চাই আবুল হোসেন রুবেল, ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ একটি নির্বাচন হয়েছে। সৌহার্দ্যপূর্ণ বলছি আমরা এই কারণে যে দুই দল বা অনেকগুলো যে দল 51টি দল মতো অংশ নিয়েছে, এবং সবাই অধিকাংশ বলা হচ্ছে যে তারা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখিয়েছে।
আমরা একটি বিষয় খুব সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। সুনামগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী নাসির চৌধুরী যিনি ছিলেন উনি জিতে গেছেন এবং শিশির মনির যিনি ছিলেন ইনি সাথে সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এটা আসলে বাংলাদেশে আমরা আগে দেখেছি কিনা এরকম? উনি সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি নাসির চৌধুরীকে। হ্যাঁ, ওই আরেকজনও জানিয়েছেন, নুরুল হক নূরকে সাথে সাথে শুভেচ্ছা জানিয়েছেন হাসান মামুন। জি। হ্যাঁ, তো আমরা দুইটাই উদাহরণ দেখলাম, এটা খুব ভালো উদাহরণ। আমি ওইটাই প্রথমেই বলছিলাম যে ডেমোক্রেসি হচ্ছে যে উইথ গ্রেস আপনি মানে আপনার পরাজয়টাকে নিতে পারছেন কিনা। এইটা যদি হয় তাহলে আমাদের আসলে এটা একটা খুবই 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 ভালো অ্যাপ্রোচ, এবং এই জায়গা থেকে আসলে সামনে আমাদের এগিয়ে যাওয়ার জায়গা তৈরি হবে। কারণ আসলে যদি সত্যি সত্যি এগিয়ে যেতে হয় তাহলে ডেমোক্রেসিতে পিপল যাকে ভোট দিবে সে জিতবে, কিন্তু আপনি আপনার কথা পিপলের কাছে নিয়ে যেতে পারবেন, সবাই যার যার মতো করে পিপলের কাছে তার কথা নিয়ে যেতে পারবে। এটাই হচ্ছে আসলে হওয়া উচিত, এবং এভাবেই আসলে, এবং আমি বলতে চাই যে মানুষের সমস্যার সমাধান নিয়ে আমরা তর্ক করব, বিতর্ক করব, ফাটাফাটি করব, কিন্তু তারপরে আমরা আবার একই সঙ্গে চা খেতে পারবো, এইরকম জায়গা আসলে আমাদের সকলেরই তৈরি করা উচিত রাজনৈতিক দলগুলোর ভেতরে। অনেক ধন্যবাদ। আমরা আবারও পরবর্তী ঘন্টায় ফিরবো। দর্শক, আপনাদের সঙ্গে আছি, থাকবো। এই ঘন্টা থেকে অবশ্যই বিদায় নিচ্ছি। পরবর্তী ঘন্টায় আমাদের অতিথিদের নিয়ে আবারও ফিরছি নতুন আলোচনায়।